এই অসাংবিধানিক সরকার খাদের কিনারায় আছে প্রফেসর ডক্টর ইউনূস। আপনি পরাজয়ের শব্দ শুনতে পান কিনা আমি জানি না, দেশের মানুষ শুনতে পাচ্ছে। প্রথম আমার যে প্রশ্নটা একদম সরাসরি প্রশ্নতেই আমি চলে যাব যে আমরা গতকালকে সারাটা দিন এবং সারাটা রাত শুধু আপনাকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। আপনার একটি ভিডিও আমরা দেখেছি, আপনার বেশ কিছু কথা আমরা শুনেছি। সেখান থেকে আমি একটু জানতে চাইবো যে এই সিদ্ধান্তটা আপনি কেন নিলেন? দিদি আসলে ফেসবুক প্রোফাইলে আছে, আমি পিছনে যেতে চাই না, আমি নতুন বাংলাদেশ দেখতে চাই। তথাপি আসলে এই সিদ্ধান্তটা নেয়ার জন্য যিনি সর্বোচ্চ আমার পাশে ছিলেন তিনি আমার সহধর্মিণী। এবং আপনাকে আমি বললাম যে 5ই আগস্টের আমি শর্টলি জাস্ট সাবমিশনটা দিব। 5ই আগস্টের পরে আমাদের যে চিন্তা চেতনাটা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, নতুন বাংলাদেশে হত্যার বদলে হত্যা, নতুন বাংলাদেশে রাগের বদলে হবে ভালোবাসা, নতুন বাংলাদেশে হিন্দু মুসলিম ভেদাভেদ থাকবে না। সেই গানটার মতো গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানা মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক আমার কাছে মনে হয়েছিল চেতনাটা এমন। সেখান থেকেই আমি প্রথমে দল সংস্কারের ব্যাপারে কথা বলেছি, সেখান থেকে আমি আমার পদত্যাগ করেছি। সেখান থেকে আমি একটা জিডি করেছিলাম সাবোটেজের বিরুদ্ধে। সেখান থেকে আমি এপিপি ছিলাম রাষ্ট্রীয় অংশ হিসেবেও। যখন রাষ্ট্র এই ব্যাপারে কোনো প্রকার প্রোগ্রেস নিচ্ছে না, তখন আমার বুঝতে বাকি নাই আমি একজন রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে রাষ্ট্র যেখানে ব্যর্থ, সেখানে দেশের সাধারণ জনগণের ব্যাপারে রাষ্ট্র কি চিন্তা করছে। এবং আমাদের ওই যে আগের ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশপ্রেম, সততা, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি কিছু কথা রাষ্ট্রীয় সংস্কারের জন্য বলেছিলাম। কিন্তু দেখা গিয়েছে আমি একটি মফস্বল শহরে থাকি, এখানের চিন্তা চেতনার সাথে রাষ্ট্রীয় চিন্তা চেতনা এবং আন্তর্জাতিক মহলের চিন্তা চেতনা বলার আমার আসলে আর কোনো স্কোপ ছিল না। সেখান থেকে 5ই আগস্টের যে চেতনাটা, এটা মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশে। 5ই আগস্ট মানে সেই চেতনা না, মুগ্ধ এরপরে সকল শহীদরা 5ই আগস্টের তারা এই বাংলাদেশ দেখতে চায় নাই, যা ভাইস ভার্সা, যা আগেও ছিল আজও যেমন থাকবে। তারা এমন কোনো বাংলাদেশের স্বপ্ন দেখে তারা মৃত্যু বরণ করে নাই, তারা শহীদ হয় নাই। আপনি প্রত্যেকটি পরিবারকে সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন তাদের আশা কি এমন বাংলাদেশই দেখার জন্য কি না। সেখান থেকে আসলে আমার এই রাষ্ট্র সংস্কারের ভাবনা, এবং স্রোতের বিপরীতে বলবো না, স্রোতের গতিপথ পরিবর্তনের জন্য আমি আমার নিজেকে আত্মোৎসর্গ করার জন্য চেষ্টা করেছি। জি আপা, চমৎকার বলেছেন। আপনি কিন্তু এই মুহূর্তে, আপনি জানেন কিনা জানি না, আপনি যেই সাহসী পদক্ষেপ নিয়েছেন, আপনি চেতনা, বাংলাদেশের অনেক মানুষের চেতনায় একটি ঢেউ তুলেছেন। এটা আসলে সবাই পারে না, কিন্তু এটা এটা আপনি একটা মারাত্মক কাজ করে দেখিয়েছেন। মানে আমি কি বলবো, এইটা আসলে বলা চলে, হ্যাঁ, এটা একটা আপনি যুদ্ধে পা দিয়েছেন। এটা আপনি একজন সাহসী বীর, লড়াইয়ের মতন সকলে তো অস্ত্র হাতে নিয়ে কাজ করে না। আপনি একটি মানসিক এবং আদর্শিক লড়াইয়ে আপনি যেন ব্রাশ ফায়ার করলেন। বিষয়টা একদমই ওরকম আমার কাছে। আমি বলেছি এর ইতিপূর্বেও আমি সুফিজমে বিশ্বাস করি। আমি এটা সম্পূর্ণই আমার মুর্শিদের প্রতি এবং মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, যিনি পবিত্র এবং রাজত্ব উনার, প্রশংসাও সকল কিছু উনার। সেখান থেকে আমার যতটুকু একজন কর্মী সমর্থক হিসাবে আমার করার ছিল সেটা আমি করার চেষ্টা করেছি মাত্র। বাকিটি মহান প্রভু, মহান ঈশ্বর, যে নামেই ডাকুন না কেন, যিনি শুনবেন, যিনি আছেন, তিনি স্থির করবেন আমার আগামীর ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ, ইনশাআল্লাহ। চমৎকার। আমি এটা লক্ষ্য করে দেখেছি যে স্পিরিচুয়াল জগতের মানুষরা একটু যেন কেমন, একটু না মানে ভীষণই নির্ভীক হয়।
ভীষণই আসলে আমি এটা রিলেট করতে পারি। সে নিয়ে পরে হয়তো লাইভের পরে আপনার সঙ্গে আমার কথা হবে দাদা। আমি কেন শুরুতেই বললাম যে প্রথা বিরোধী, এবং এই যে আপনি কথাটি বললেন যে নামেই ডাকুন না কেন, ঈশ্বর নামেই বলুন, যেই নামেই বলুন। চমৎকার, চমৎকার। সত্যিই জাতীয়তাবাদ বিষয়টাই আসলে এরকম। ধর্মনিরপেক্ষতা বিষয়টাই এরকম। আমি আপনার কাছে একটু জানতে চাই, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সমর্থনের জন্য আপনি কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যেটির একটি আপনি এই মুহূর্তে বললেন সুফিবাদ, মুক্তিযুদ্ধ ও মত প্রকাশের স্বাধীনতা। বর্তমান বাংলাদেশে এগুলোর সংকট কি অনেক বেশি মনে হচ্ছে আপনার, বা এগুলোর সমাধানের সূত্র কি হতে পারে মবিন ভাই? এটা অনেক বড় প্রশ্ন করেছেন, কারণ এটা অনেক ইলাবোরেট কোশ্চেন। এইখানে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দেশের সর্বশেষ নাগরিকটি, ওনাদের চিন্তা চেতনায় যখন লাভ চলে এসেছে, লাভ এবং ক্ষতি, যখন ওনারা পথ স্যাক্রিফাইস করলে ওনারা ভাবছেন নিশ্চয়ই মান অভিমানের ব্যাপার। যখন আপনি আপনার লাভজনক পথটিও ছেড়ে দিবেন, তখন পরিবার ভাবছে কিভাবে সে চলবে। তার মানে এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, রাষ্ট্রীয় অবকাঠামোতে রাষ্ট্রের প্রতিটি জনগণ আর শুধু লাভ দেখতে পাবে। লাভের এই যে লাভ আর ক্ষতি দেখতে পাওয়াটা, তাহলে ৭১-এ কেন যুদ্ধ করলাম? তাহলে ৭১-এ যারা শহীদ হয়ে গেলেন সে ভাইদেরকে কেন আমরা ঠেকালাম না? ভাই আপনি প্লিজ যাবেন না যুদ্ধে। আপনি যেই বাংলা, যে সোনার বাংলার কথা বলেছিলেন, সেই সোনার বাংলা আদৌ সম্ভব হবে না তৈরি হওয়া। ভাই প্লিজ আমরা যুদ্ধে যাব না। কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলতে হয় ওই যে ৭ কোটি মানুষের ৭ কোটি কম্বল নিয়ে আসলাম, আমার কম্বল কই? এখান থেকে আমরা ওই সোসাইটিকে ধরে রাখতে পারিনি, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে উঠেছেন ৭ কোটি মানুষের ৭ কোটি কম্বল এনেছি, আমার কম্বল কই? সেদিনই তো বোঝা চলে আমাদের চেতনা, আমাদের যে চেতনা, আমাদের যে রক্ত, আমার বোনের ইজ্জত, আমার মায়ের সম্ভ্রম, তা সব শেষ হয়ে গেছে। আজকে ২০২৫, আর কয়েক মাস পরে ২০২৬-এ পৃথিবী যাবে। এখন ইউরোপ কিভাবে ভাবে, আমেরিকা কিভাবে ভাবে, আমার পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে ভাবে, যেখানে হাজার হাজার রাজনৈতিক দল, তারা তো গলা টিপে দিচ্ছে না। তারা তো মত প্রকাশের স্বাধীনতায় আপনার কখনো তারা গলা দাবিয়ে দিচ্ছে না। তারা তো রাইট টু চুজ এ পলিটিক্যাল পার্টি, এই ক্ষেত্রে তারা এইভাবে আমাদেরকে বাকরুদ্ধ, ঘোর অবরুদ্ধ করে রাখছে না। আপনি খেয়াল করে দেখেন, আমি অত দূর নাই গেলাম, আজকে আপনি যদি খেয়াল করে দেখেন ভারত, এই ভারতের মূল অবকাঠামোটা টিকে আছে তার কনস্টিটিউশনের সাথে। এইখানে কোনো ব্যক্তি বা কোনো পরিবারের ইমেজ দেখেন, ভারত পরিবারের ইমেজের সাথে হচ্ছে বলতে এটা থাকবে রাজনীতিতে, কিন্তু এর মানে এই না যে কনস্টিটিউশনকে আমার যা মন চায় আমি তা করব। এর একটি উদাহরণ দেই শর্টলি। আপনি দেখেন আজ পর্যন্ত এই সরকারের নামটা কি হবে সেইটাই সেটেলড হয়নি। কারণ আইদার আপনি যদি কনস্টিটিউশনের যেই ধরনের আমরা যুক্তি দেখাতে চাচ্ছি সেই ধরনের যুক্তি আমরা দেখাতে পারছি না, তাও আমরা ধরে নিতাম আপৎকালীন সময়ে 120 ডেইজের ভিতরে যদি সংস্কারের নাম বলে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যবস্থাকে এনে একটি নতুন নির্বাচন দিয়ে দিতেন, তাহলে আমরা বলতাম। আমরা আসলে আমাদের সর্বশেষ আশা ছিল জুলাই সনদ। আমরা ভেবেছিলাম জুলাই সনদে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, এই ঐক্যমত কমিশন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল, কর্মী এবং সমর্থকদের যে কোনো প্রতিনিধি দল হিসাবেও কেউ বা কাউকে উপস্থিত করবেন। আপনি খেয়াল করে দেখেন পার্লামেন্ট অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওইখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করেছে। 75 পরবর্তী যে পার্লামেন্ট গঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্লামেন্ট, ওইখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করেছে। আমি বারবার বললাম, কারণ উনি চেয়েছিলেন একটা স্টেবল পলিটিক্স।
একটা স্টেবল পলিটিক্সের জন্য ওনার বিরুদ্ধেও কিছু বক্তব্য এসেছে, যুদ্ধাপরাধীদেরকে উনি পুনর্বাসিত করেছেন, কিন্তু আসলে উনি চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ। আর ঠিক একই কারণে আপনি কথাটা খেয়াল করেন, একটা জাতি কতটা নিষ্ঠুর নির্মম হলে একটি সপরিবারের হত্যা হয়ে গেলেন বঙ্গবন্ধু, আমরা সেখানে হাহা হিহি হুল্লোড় করে উঠলাম। আমরা কি কখনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে কারো মানব জীবন, মানব সম্পদ, মানব সম্মানের উপরে আঘাত আসার পরে আমরা কি উল্লাসে মেতে উঠতে পারি? প্রিয় বন্ধুরা, আজকে যারা ফেসবুকে আসছেন, আমি খুব খারাপ, আমি খুব নষ্ট মানুষ, কিন্তু আমি আমার জীবন, আমার সম্পদ, আমার মান, আমার পরিবারের সম্পদ, মান, সম্মান, এটার উপরে যখন আমার লাইফ থ্রেটনিং হবে, সপরিবারে কেউ হত্যা হয়ে গেল, তখন এটাকে নিয়ে জাতি যদি উল্লাস করে, তাহলে আমরা এটাকে কিভাবে নিব? এখানে আপনাকে দুটো কথা বলি। হিউম্যান বিং মাত্রই দুইটা, সেন্সিটিভ, নন সেন্সিটিভ, ইনসেন্সিটিভ। সেন্সিটিভ যারা, যাদের মধ্যে আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে, তারা হলেন সেন্সিটিভ, তারাই আসলে প্রকৃত হিউম্যান বিং। আর যাদের ভিতরে আবেগ অনুভূতি কাজ করে না, কথায় কথায় দাঁত কামড়িয়ে উঠে, কথায় কথায় রেগে চুয়াল শক্ত হয়ে যায়, যার কথায় কথায় মনে হয় ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, দে আর নট হিউম্যান বিং। এবং নট হিউম্যান বিং যখন আপনি, তখন দিদি সেই ক্ষেত্রে স্রোতের বিপরীতেই হাঁটি আর নদীর গতিপথ পরিবর্তন করতেই হাঁটি। সেটা কোনো পদ পদবি বা কোনো মান সম্মান, বা আমাকে আপনারা আগামীকাল বাংলাদেশের কোথায় নিয়ে যাবেন, কোন পদে আধিষ্ঠিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকার, সেটা চিন্তায় না দিদি। আপনি প্রথম বলেছেন আমাকে প্রথা বিরোধী রাজনীতি, আপনি দেখতে থাকুন। আমি কিশোরগঞ্জ থেকে কোথাও যাব না। আমি বলেছিলাম যে দেশ প্রধান বা কোনো দল প্রধান যদি উনি আমাকে সম্মানিত করেন, দিনের আলোতে যদি সম্মানিত করেন, তখন যদি কোনোদিন হয় তাহলেই আমি যাব। এছাড়া কিশোরগঞ্জ আমার মাতৃভূমি, আমি এখান থেকে একটা চুল পায়ে হেঁটে আমার ঘর থেকে বেরিয়ে, ঢাকা তো অনেক দূর দিদি, আমি কোথাও যাব না, কোথাও না। এবং এটা আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলে দিলাম, নো মোর টু ঢাকা। আমি কোনো পথ পাওয়ার জন্য হাঁটবো না। এই যে আপনার কথাটা যদি বলেন 5ই আগস্টের পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ব্যর্থ এই সরকার। ডক্টর ইউনূস এখনো আমি বলবো একজন গর্বিত মানুষ, জাতি তাকে নিয়ে গর্ববোধ করবে। মেকিং মানি, শুধু টাকা কামানোটাই একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে, যেই জাতি তাকে লালন করেছে, পালন করেছে, যেই জাতি, যেই দেশ তাকে আজকে ডক্টর ইউনূস বানিয়েছে, যেই ব্যক্তি উনি সম্মান বয়ে এনেছেন এই মাটির জন্য, প্রথম নোবেল বিজয়ী। আমি ওনার কাছে শেষ কথা বলবো, এই অসাংবিধানিক সরকার খাদের কিনারায় আছে প্রফেসর ডক্টর ইউনূস। আপনি পরাজয়ের শব্দ শুনতে পান কিনা আমি জানি না, দেশের মানুষ শুনতে পাচ্ছে যে এই সরকার পড়ে যাবে। আমি বলি, এই অবস্থায় যদি পড়ে যায়, দেশটি আরেকটি কেওয়াসের সামনে পড়বে। আমি অনুরোধ করে এই দেশের প্রথম নোবেল বিজয়ী, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে অনুরোধ করব, আপনি খাদের কিনারায় থেকে দেশকে আরেকবার সংঘাতের দিকে অবশ্যই নিয়ে যাবেন না। আপনি খাদের কিনারায় থাকা দেশটিকে আরেকবার একই জাতির মাঝে লড়াইয়ে লিপ্ত করবেন না। আমি দেশটির প্রধান চিফ অ্যাডভাইজারের কাছে শেষ অনুরোধ করব, আর দেশটি চায় না নিজের সন্তানের সাথে নিজের সন্তানের হানাহানি, মারামারি। আপনি এখনই এই জায়গায় অতি দ্রুত ব্যবস্থা নিন, সত্যিকারের ব্যবস্থা নিন, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন
আমাকে যাই বলুন না কেন, এটা পাগলের প্রলাপ বই কি আর কিছু নয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের দল, এদেশের গণমানুষের দল, এদেশের আবেগ অনুভূতির দল। এদেশের সাহেবরা প্রথম সাহেবরা মুসলিম লীগ করেছেন, আর সাধারণ আম জনতা, রিক্সাওয়ালা, মজুর, মুচি, কুমার কামার, তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ দেশ এবং এ দেশের স্বপ্ন পূরণে, এদেশের আগামীর জাতির ঘটনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ব্যতীত বাংলাদেশে রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি সবকিছুই অচল। জি দিদি। চমৎকার, মনোমুগ্ধ হয়ে আমি কথাগুলো শুনছিলাম। একটি কথা যেন কানে এবং হৃদয়ে গিয়ে আসলে প্রথিত হলো। আপনি বললেন যে কোথায় যাব, কি হবে সেটা আসলে ভাবি না। সুফিজমের এটা একটা ব্যাপার আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিসেরও একটা বিষয় আছে। সেটা যে কাজেই কেউ থাকুক না কেন, তার মন, জ্ঞান, ধ্যান সব একটা জায়গায় থাকে। এটার আউটকামের জন্য তারা ভাবে না। তারা বিশ্বাস করে অনেক সময় যে সাঁতার জানে না সেও আসলে পানিতে ঝাঁপ দেয়। কি হবে, কি পাবো, এই চিন্তা আসলে তারা করে না। এটা খুব কম মানুষ আসলে, অনেকেই রিলেট করতে পারবেন। আমি বোধহয় কিছুটা বুঝতে পারছি। মুবিন দাদা, আপনি বলেছেন বর্তমান বাংলাদেশের ঐক্য প্রয়োজন এবং এই ঐক্যের প্রতীক শেখ হাসিনা। কেন আপনি তা মনে করছেন? কেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য এই মুহূর্তে? শেখ হাসিনা অপরিহার্য কিভাবে আপনাকে বলবো দীপান্বিতা দিদি। শেখ হাসিনা এদেশে হিন্দু মুসলমানের, বৌদ্ধ খ্রিস্টানের যে অবস্থান উনি নিশ্চিত করেছিলেন ধর্মনিরপেক্ষতার মাধ্যমে, যে ধর্ম যার যার উৎসব সবার, সেটাই আসলে বাংলাদেশি যে কালচার, আমাদের যে বাংলাদেশি কালচার, ওই যে আপনাকে বললাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আপনি খেয়াল করে দেখেন, আমরা 3টা নির্বাচন দেখেছি, ডাকসু, জাকসু, চাকসু। 3টাতে ভরাডুবি হয়েছে একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র গোষ্ঠী। হলগুলো তারা বলেছে তাদের দখলে ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের। তাহলে আমরা জানতাম যে ইউনিভার্সিটির হলগুলো আসলে মূলত দখলে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের। কিন্তু আসলে আপনি দেখেন ওগুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দখলে ছিল না, ওটি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হাতেই ছিল হলগুলো, যেই কারণে ব্যানারটা রাতারাতি চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই এই বিষয়টি বুঝতে পারেননি যে যে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সে অন্তর্মুখী হয়ে শিক্ষিত মেধা বিকাশ ঘটিয়ে সাবোটেজ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যার আনসার আপনি পেয়েছেন ক্ষমতার পট পরিবর্তনের পর। যেহেতু উনি এই দেশটিকে লাস্ট 17 ইয়ার্স উনি দেশটির নেতৃত্ব দিয়েছেন, উনাকে বাদ রেখে আমরা যদি ঐক্যমত্যে আসতে চাই, উনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে অসম্মান জানিয়ে, তাহলে সেই ঐক্যমতটা কতটুকু ঐক্যমত হবে, আমার থেকে আপনি এবং আমাদের আরো অনেক স্কলার সাংবাদিকরা আছে, আমি ওনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম। যেখানে আপনি যদি পাকিস্তান পন্থী কাউকে এদেশে এবং এদেশের রাজনীতিতে উত্থান ঘটাতে দেখতে চান, তখন তো আমি বলবো, আমি তো তখন একটি কথা একদম সুস্পষ্ট ভাবে বলবো, যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি, যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি, যদি তুমি ঢাকা হও তবে আমি ঢাকা। আমি এও বোঝাতে চাই যে পিন্ডির অস্তিত্ব এ মাটিতে আসলেই আমি তো দিল্লি হয়ে যাব দিদি। তাহলে এক্ষেত্রে আমার থেকে কট্টর দিল্লি কেউ হতে পারবে না। তাই আমার সাথে যদি কেউ সমঝোতার কথায় বসতে চান, ইউ হ্যাভ টু বি অ্যান্ড মাস্ট টু বি অ্যাজ এ ঢাকা।
and you have to be calm openly as a Dhaka. If you want to be, this place is Pindi, then I will call you, then it is impossible. 90,000 নিয়ে সারেন্ডার করতে হয়েছে, 90,000 সারেন্ডার করেছে 1971 সালে। এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কিছু অফিসার ছাড়া আমাদের কেউ ছিল না। আর আজ লক্ষ লক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী আজও আছে, প্রশাসন আছে, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তখন আমি কিন্তু বলে দিব যে হ্যাঁ, আপনি যদি পিন্ডি হন, আমি তখন মোদি দাদা। হ্যাঁ, তো বাংলাদেশ, এখানে আপনাকে খেয়াল করতে হবে, 71-এ ভারতের সেই অবদানকে আপনি যদি ছোট করে দেখেন, তাহলে আপনি এদেশের রাজনীতিকে, আপনি এটা ইসলামে বলে মুনাফিকিত্ব করবেন। কারো উপকারকে ছোট করা, সেটা মুনাফিকিত্ব। তো আমি বলবো, আমার হয়তো বা আমার সাথে যারা থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা থাকবেন, আমাদের তো রিলিফ প্লেস থাকবে, অন্তত ক্যালকাটা, আগরতলা আবারও খুলে যাবে। কিন্তু যারা এদেশে ভারত বিদ্বেষী, তাদের কালকে যাওয়ার জায়গা কোথায় হবে সেটা তারা ভেবে নিক। তাই আমি বলবো, আসুন ঢাকাকে নিয়ে ভাবি, বাংলাদেশকে নিয়ে ভাবি। অবশ্যই আগামী নতুন বাংলাদেশ গড়তে হলে আপনি যখন বিদ্বেষের তরবারি হাতে নেবেন, অবশ্যই তাহা বিদ্বেষের তরবারি দিয়েই আঘাত করা হবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঢাকাপন্থী হওয়াটা অতীব জরুরি। জি দিদি। দাদা, আমাদের দর্শকদের কাছ থেকে একটি প্রশ্ন এসেছে, বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে সে বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার কি মনে হয় তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা সহযোগী ছিলেন, নাকি এটি একপক্ষীয় বিচার প্রক্রিয়া? এই পরিস্থিতি ভবিষ্যতের বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে মবিন ভাই? আমি আপনাকে বলি, সে একই ঘটনা। এখানে আরেকজন রাষ্ট্রপ্রধান সন্তান, দেশ প্রধান সন্তান তারেক রহমান, উনিও দেশের বাইরে আছে দীর্ঘদিন। আসলে এটা রাষ্ট্রের জন্য কোনো কিছু ভালো বয়ে নিয়ে আসে না দিদি। এইখানে যদি ট্রায়ালটা শুরু হতে হয়, তাহলে ট্রায়ালটা শুরু হতে হবে উনার অনুপস্থিতিতে না, ট্রায়ালটা শুরু হতে হবে উনার উপস্থিতিতে, এবং উনি রাষ্ট্রীয় কার্যক্রমে, উনি দেশ প্রধান হিসেবেও যদি দেশে থাকেন, সেই ট্রায়াল উনি ফেস করতে পারবেন। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এমন ভাবেই দেওয়া উচিত শাসন বিভাগ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, আজকে তো আমরা দেখছি যে পিছন থেকে নাকি ফায়ার হয়েছে। জি, আমরা বলছি যে ভাইস ভার্সা না। একজন লন্ডনে বসে আছেন, তাকেও আমরা কেন বলবো লন্ডনে বসে থাকেন? দেশের পরিবেশটা এমন হয়ে যাক, আপনিও বাংলাদেশে আসুন, আপনারাও বাংলাদেশে এসে রাজনীতি করবেন। এবং বর্তমান অসাংবিধানিক সরকার তো কোনো ওয়েই আপনার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভায়োলেট করে এবং উনাকে উপেক্ষা করে একটি আগামী সরকার গঠন এবং বিচার বিভাগের যে প্রক্রিয়াটা বলছেন, এটা সম্পূর্ণ প্রহসনমূলক এবং খুব দৌড়ে ঝাপটিয়ে দেখবেন খুব তড়িৎ গতিতে বিচার প্রক্রিয়া হচ্ছে। এই তড়িৎ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়াটা কেন? তার মানে ইতিপূর্বেও আমরা দেখেছি যে রাষ্ট্রযন্ত্র চালানোর জন্য, কাউকে দোষী সাব্যস্ত করার জন্য রায় দিলেই হয়েছে কি, তারেক রহমান সাহেব তো আবার সব খালাস পেয়েছেন। তাহলে আপনি সাজা দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, সব মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, কিন্তু উনি যেই দিন আসবেন সেই দিন তো এগুলো সব শেষ হয়ে যাবে। আমি বলছি সেই দিন তো সব শেষ হয়ে যাবে, এটাকে তো বিচার বলে না। আপনি যদি সুষ্ঠুভাবে বিচার করতে চান, উনার আশাকে, উনাকে সসম্মানে দেশে আসতে হবে, উনার সাথে কথা বলতে হবে, ওনার সাথে আলোচনা করতে হবে, এন্ড এভরিথিং করতে হবে ডক্টর ইউনূস সাহেবকে। উনি জাতির কাছে দায়বদ্ধ। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, আমার কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো কথা নাই। আমি বর্তমান যে সরকার এখানে বসে আছেন, আমার উনার সাথে সব কথা উনার সাথে। জি দিদি, এইখানে এইসব বিচার করে কোনো লাভ হয় না। কারণ 17 ইয়ার্স পরে তারেক রহমানের নামে যে রায়গুলো হলো, এগুলো তো রাতারাতি খালাস হয়েছে।
একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়গুলো হবে সব খালাস হবে। এ তো একদম পানির মতো কথা। আপনি খুব বিচার করেন, আমাকে তো আর পাচ্ছেন না। এটা ভালো কথা বলেছেন। ভেরি লজিক্যাল ইনডিড, সো জি জি। লজিক্যাল। আপনার শ্রদ্ধেয় পিতা যে ক্যাবিনেট ও সংসদের সদস্য ছিলেন, সেটি ইন্ডিমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 স্তম্ভকে ভেঙে দেয়, স্বাধীন দেশে নতুন করে পাকিস্তানমুখী যাত্রাও শুরু হয়। দাদা, ধর্মের মাধ্যমে বিভাজন ও বিষ বাষ্প ছড়ানো হয়, এ বিষয়ে আপনার মতামত? আপনাকে আমি একটা কথা বলি, হুজুর ভাসানীর সহচর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং হুজুর ভাসানীকে উনি এমন সম্মান করতেন, হুজুর ভাসানী মুড়ায় বসে থাকলে উনি পায়ের কাছে বসে থাকতেন। বাংলাদেশের সেই অবিসংবাদিত নেতা, যিনি এই দেশকে কখনো শুধুমাত্র নেতৃত্ব দিয়ে গিয়েছেন, এবং উনি দেখেছিলেন বঙ্গবন্ধুর চোখে প্রথম স্বাধীনতার স্বপ্ন, বঙ্গবন্ধুর চোখে উনি দেখেছিলেন। আমার পিতাও হুজুর ভাসানীর একান্ত সহচর ছিলেন। উনি যখন পার্টি বিএনপি গঠিত হয়, হুজুর ভাসানী উনাকে বলেছিলেন যে তুমি জিয়াউর রহমানের সাথে যাও, ওর থেকে সৎ মানুষ আমি আর দেখি নাই। আপনি দিদি এটা কোট করেন। হুজুর ভাসানী আমার বাবাকে বলেছিলেন, কমরেড আইয়ুব রেজা চৌধুরী, কমরেড আইয়ুব রেজা চৌধুরীও বলেছিলেন যে জিয়া অত্যন্ত সৎ মানুষ, তুমি যাও। এবং আপনাকে খেয়াল করে দেখি, জিয়াউর রহমান সাহেবও তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন, ঘোষণা বলেন, যা মন চায় বলেন, সেই 26শে মার্চ জুলাই সনদে আছে কি? না, নেই। আমি আর কিছু বলতে চাই না। তো আমি বলেছিলাম সৎ, দেশপ্রেমিক, কারিশমেটিক লিডারশিপ, ধর্মনিরপেক্ষতা, আমি যার কাছে পাবো তাকে লিডার মেনে নিব। আপনি ওই ক্ষেত্রে যে কাউকে লিডার মেনে নিতে পারেন। এই 4টা ক্রাইটেরিয়া, 5টা ক্রাইটেরিয়া: মেধা, সৎ, দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, কারিশমেটিক লিডারশিপ। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে অনেকগুলো গুণে উনি গুণান্বিত। কিন্তু আপনি প্রথা বিরোধী মানুষ, সেটা আমরা শুরুতেই বলেছি। আপনি দল ছেড়েছেন, মবকে উপেক্ষা করেছেন, এটা সবচেয়ে বড় একটা বিষয়। নিজের জীবনকে কিন্তু আপনি আসলে ঝুঁকিপূর্ণ করে ফেললেন। এমনকি আপনার পিতার রাজনৈতিক লিগাসির বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। আমি যে কারণে শুরুতেই বললাম, আপনি একটি চেতনার নাড়া দিয়েছেন। আমি যে কারণে প্রথমেই বললাম যে একটা অনুরণন যেটা বলে, যেটাকে বলে একটা, এটার অনেক রিপেল এফেক্টসও আসলে হবে। আপনি এই সাহস, সততা, দেশপ্রেম, এটা এই জায়গা থেকে এটা করলেন, নাকি দর্শকদের কিংবা সাধারণ মানুষের অনেক প্রশ্ন উঠেছে, নাকি নিজেকে আসলে আলোচনায় আনার জন্য এই কাজটি করলেন? আমি একটা জিনিস আপনাকে বলি, আলোচনায় আসার জন্য যে ভাইরা বলছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আসুন, আপনারাও সকলেই আলোচনায় আসুন, আপনার হাতে থাকা পট্টিকে ছুড়ে দিন, এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি পা বাড়ান। তখন আপনি অবশ্যই বুঝে নেবেন কে কিসের জন্য কেন আসতে চায়। এবং এর থেকে মনে হয় আর ভালো আনসার এই মুহূর্তে আমার কাছে আর নাই। দাদা, আপনি বলেছেন শেখ হাসিনা অবশ্যই ফিরবে। আপনার ভিডিওটি আমি দেখেছি গতকালকে। আমি সেখানে একদম এটা বলে না যে দ্য স্পিচ উইথ কনভিকশন, অ্যাজ ইফ ইউ নো যে সে ফিরবেই। তাকে ফেরানোর জন্য বাংলাদেশের মানুষের কি করণীয় আছে, বা আপনি সেক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবেন? শেখ হাসিনাকে ফেরানোর সংগ্রাম, বাংলাদেশের মুক্তির সংগ্রামের প্রয়োজন কি আপনি, প্রয়োজনে যদি হয়, তাহলে আপনি কি আসলে রাজপথে নামবেন? দেখেন, একটি কথা আছে, শহীদের রক্তের থেকেও জ্ঞানীর কলমের কালি অনেক দামি। মাওলা আলী বলেছেন, মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু অনেক ভালো। তো সেই ক্ষেত্রে উত্তরটা সময় বলে দিবে, কতটুক করেছি আর কতটুক করতে পারিনি। চমৎকার। আমরা জানি আপনার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে সূচনা লগ্ন থেকেই আসলে জড়িত। দল বলের পর পরিবার বা
বন্ধু মহলে এই যে আপনি যে একটা সিদ্ধান্ত নিলেন গতকালকে, আমরা সোশ্যাল মিডিয়ায় এটার একদম সারা দিনই এটা নিয়ে তুমুল আলোচনা, এখনো আসলে আলোচনা হচ্ছে। এটাতে আপনি বন্ধু মহল বা অন্যান্যদের থেকে কি প্রতিক্রিয়া পেয়েছেন? কি ফেস করতে হচ্ছে আপনাকে? না, আমার বন্ধুরা সবাই আমার পাশে আছে। হুম, হুম, সবাই আমার বন্ধুরা যারা আমার সাথে, আমার বন্ধু যারা, তারা সকলেই আমার পাশে আছেন। আর আপনাকে আরেকটু জানিয়ে দিই দীপান্বিতা দিদি, হুম, হুম। সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে আমার ভাই হন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, এবং সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে আমার ভাতিজা হন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এবং লাস্ট বাংলাদেশের কোন রাজনীতিবিদ সততার স্বাক্ষর দিয়ে গেছেন বাংলাদেশের রাজনীতিতে, অবশ্যই সৈয়দ আশরাফুল ইসলাম। এ তো আর বলার কিছু আর তো কিছু বলার প্রয়োজন নাই। তো এটার বাইরে আমি এটা বললাম, যারা আমার বন্ধু ছিল, যারা আমার প্রতিবেশী, যারা আমার এলাকার মানুষ, তারা আমার পাশেই আছে। আমি জানি তারা আমার পাশে আছে, পাশে ছিল, পাশে আছে, ইনশাল্লাহ পাশে থাকবে। দাদা, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটি অনুরোধ আপনার কাছে করব, বাংলার জনগণ ও তরুণদের উদ্দেশ্যে আপনার এখনের বার্তা কি হবে? 24 থেকে 25-এর অভিজ্ঞতার আলোকে তাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? যেহেতু আপনি বলেছেন একটা সুন্দর কথা, জুলাই সনদে সেই বিষয়গুলো কি আসলে আছে, যে যার উপরে ভিত্তি করে আমরা আসলে 1971-এ লড়াই করেছিল আমাদের পূর্বপুরুষেরা। এরকম আরো বেশ কিছু কথা আপনি বলেছেন। আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের গান শুনলে যাদের অসুবিধা লাগে তাদেরকে আপনি ঘৃণা করেন, তাই তো? তো অবভিয়াসলি, সেটার হোয়াই উপরে নট? এই দেশ তো তোমার না, এই দেশ বুঝতে তো তোমার পেরেছি। না। যদি চমৎকার। মুক্তিযুদ্ধের গান তোমার শরীরে একটা অনুভূতি ক্রিয়েট না করে, জয় বাংলার জয় যদি তোমার ভিতরে অনুভূতি ক্রিয়েট না করে, তোমার মাঝে আবেগ না আসে, তো আই থট দ্যাট ইন দ্যাট টাইম ই ওয়াজ নট লাইক পার্টি অফ লিবারেশন ওয়ার ম্যান। আপনি ওইখানে অন্য কারো কোনোভাবে আপনি হয়তোবা ডিএনএ বহন করছেন। তাহলে আপনি আপনার আমাদের এই মুহূর্তে আজকে আমরা খুব ব্যাপক সাড়া পেয়েছি। আমার যারা ভাইরা আছে তারা আমাকে এখানে মেসেজ পাঠাচ্ছিল, আমি স্ক্রিনশটেও দেখছি যে কতগুলো শেয়ার হয়েছে, কি পরিমাণ রেসপন্স আমাদের লাইভে এই মুহূর্তে আছে। তার মানে অনেক মানুষ আপনাকে দেখছে। জনগণ ও তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা 24 এবং 25-এর অভিজ্ঞতার তরুণদেরকে আলোকে। বলি, আপনাদের হাতেই ছিল 52 ভাষা আন্দোলন। ওরা যখন আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা যখন তখন গুলি করে আমার কলিজায়। এই দেশের তরুণরাই জেগে উঠেছিল 1971, এই দেশের তরুণরাই জেগে উঠেছে। এই দেশের তরুণরা 90-এ জেগে উঠেছে, 5ই আগস্ট জেগে উঠেছে। আসুন আমরা সত্যিকার একটি বাংলাদেশ গড়ে তুলি। শিক্ষিত যে সমাজ আজ ভয় পায় রাজনীতির কথা শুনলে, শিক্ষিত যেই সমাজ, যে চাকরি করছে, পরিবার চালাচ্ছে, খুব কষ্টে দিনাতিপাত করছে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে রাজনীতি থেকে, আমি তাদের জন্য বলছি। যারা নেটফ্লিক্সে মুভি দেখছেন, আমি তাদেরকে বলছি। যারা ইলন মাস্ক জানেন, মার্ক জুকারবার্গ জানেন, আমি তাদের বলছি, এ দেশটি কারো না, আপনার আমার সকলে। এ দেশে সকল ধর্ম, সকল বর্ণ, সকল শ্রেণী, সবাই আমরা মিলেমিশে থাকব আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে। আপনারা আপনাদের মতো আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকদের পাশে দাঁড়ান। আপনার কোনো ভয় নাই, এই দেশটা আপনার আমার সকলের। আর যে বা যারা আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন, কথা বলছেন, আমি তাদের সবাইকে বলি, আপনারা আরো বলতে পারেন, আরো বলতে পারেন, আরো বলতে পারেন। এটাই কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা। কথায় কথায় যেই রাজনীতিবিদ প্রত্যেক কথায় হিংসাত্মক হয়ে উঠবেন,
সেই রাজনীতিবিদের হাতে ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে না। আপনি আপনার রুচির পরিচয় দিবেন, আমাকে যে নামে যেই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি আপনার পরিবারের পরিচয় দিবেন, আপনার শিক্ষার পরিচয় দিবেন, আপনার ক্ষমতালু পিপাসু যে মন সেটার পরিচয় দিবেন। কিন্তু আমি সাধুবাদ জানাই, কারণ সেই আপনিও বাংলাদেশে, আপনাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন বঙ্গবন্ধু কন্যা, মুজিব কন্যা, শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ দাদা, একটা রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল, শেষ হইয়াও হইল না শেষ। তার কারণ হচ্ছে আমাদের কাছে আরো প্রশ্ন আসছে আপনাকে প্রশ্ন করবার জন্য। একজন ইনশাল্লাহ জিজ্ঞাসা দেখা হবে করেছেন, কখনো। না, আমাদের এখন এই একটা দুটো প্রশ্নের উত্তর আমরা একটু শুনতেই চাই, সেই জন্যই আমি বললাম শেষ হইয়াও আচ্ছা, হইল না শেষ। রবীন্দ্রনাথের ভাষায় একজন লিখেছেন, বর্তমান সময় বিএনপি রাজনীতিতে কি কোথাও ভুল করছে? যদি আপনার কাছে মনে হয় যে করছে, সেটা কোথায় করছে? আমি আহ, একটি দলের কর্মী সমর্থক। আসলে যেই দলটির কথা বলেছেন ওইখানে অনেক হেভিওয়েট নেতৃবৃন্দ আছেন। হুম। ওই নেতৃবৃন্দ দলের স্থায়ী কমিটির সদস্য থেকে জেলা কমিটি পর্যন্ত, থানা কমিটি পর্যন্ত অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক প্রগতিশীল ব্যক্তিবর্গ আছেন, অনেক মেধাবী চিন্তাবিদ এবং লড়াকু সৈনিক আছেন বিগত 17 বছরে। আমাদের কিশোরগঞ্জ জেলায়ও যদি ধরেন, কিশোরগঞ্জ জেলায়ও অনেক ত্যাগী নেতৃবৃন্দ আছেন, বর্ষিয়ান নেতৃবৃন্দ আছেন। আমি তাদের প্রতি সম্মান জানাই, এই ব্যাপারে আমি মন্তব্য এড়িয়ে যাই। আরেকটি প্রশ্ন করব, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগে যোগ দিলে আসলে জনগণের জন্য বেশি কাজ করতে পারবেন দাদা? অবভিয়াসলি আদর্শিক যদি ভিত্তিটা না থাকে, আমি যা বিশ্বাস করি সেই বিশ্বাস আওয়ামী লীগ করে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ। আওয়ামী লীগে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কারিশমেটিক লিডারশিপ। তাহলে এইখানে আমি যে একজন সমর্থক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যে ভালোবাসা, যে সম্মান, যেই পাশে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে, আমি আমার অবনত মস্তকে আমি তা স্বীকার করে নিয়েছি। আমি কৃতজ্ঞ। বাংলাদেশ আওয়ামী লীগে আমি কখনো কোনো পদের জন্য আমি কখনো এক পা সামনে আগাবো না। সেই সমর্থক আজীবন থেকে যাব, যতদিন দল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রয়োজন বোধ করলেই সেই পা নিয়ে আমি সামনে এগোবো ইনশাল্লাহ। চমৎকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি একটু কিছু বলেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমান এক অবিস্মরণীয় ব্যক্তি, এক অলৌকিক অধ্যায় বাংলার রাজনীতি। যার দরাজ কণ্ঠ, যার চোখ, যার গলার কণ্ঠের সেই তীব্রতায় পাকিস্তান ইয়াহিয়াদের বুকে চির ধরিয়েছিল, যার গলার সেই আওয়াজ পাকিস্তান সামরিক জান্তাদের দম বন্ধ হয়ে আসছিল, যার মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়েছিল সেই একই শব্দ, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। শেখ মুজিব সেই ব্যক্তি যিনি মির্জাফরের সেই ভুলের খেসারত শুধরে দিয়েছিলেন, আর সেই শুধরে দিয়েছিলেন 7 কোটি মানুষের স্বপ্ন। শেখ মুজিব, মীর কাসিম, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, শেখ মুজিব, প্রীতিলতা ওয়াদেদার, সূর্য সেন, শেখ মুজিব এদেশের প্রতিটি স্বাধিকার আন্দোলন সংগ্রামের সেই শব্দ, সেই চয়ন যা উঠে এসেছিল রেসকোর্সের ময়দানে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই মুক্তি জয় গানের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল এদেশের কোটি কোটি তরুণ
দেশপ্রেমিক বাঙালি ও বাংলাদেশিদের অবনত মস্তকে শ্রদ্ধা যে আমি মুজিবের বাংলায় থাকি, মুজিবের বাংলায় বেড়ে উঠেছি, মুজিবের বাংলায় বড় হয়েছি, এই সোনার বাংলাদেশে নতুন বাংলাদেশ পাবো বলে। জাতির পিতা হিসাবে ওনাকে আপনি কিভাবে দেখেন? জাতির পিতা হিসেবে শতভাগ ওনাকে দেখি। ৭ই মার্চে সেই রেসকোর্স ময়দানে বলে দেওয়া হয়নি আপনি ২০০ লোক নিয়ে আসবেন, আপনি ৫০০ লোক নিয়ে আসবেন, আপনি ২০০০ লোক নিয়ে আসবেন। সেই রেসকোর্স ময়দানে হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না। সেই রেসকোর্স ময়দান মন্ত্রমুগ্ধের মতো ভরে গিয়েছিল কানায় কানায়। সেই ব্যক্তি এই জাতির পিতা, কারণ ২৫০ বছরের সেই জঞ্জাল, সেই মির্জাফরের সেই অপরাধ, সেই স্বাধীনতা তো সেই মুক্তি দিয়েছে। অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা স্বীকার করতে আপনার আমার কারোরই সময় লাগার কথা না। শেষ একটি প্রশ্ন মবিন ভাই, এরপরে আমরা এবার আর কি সত্যি শেষ করব। সেটা হচ্ছে আপনার নিজ জেলা কিশোরগঞ্জের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনি কিভাবে আসলে চিন্তা করছেন বা কিভাবে দেখছেন? আমি আসলে সত্যি কথা আপনার এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, আমি একটি কিশোরগঞ্জের ব্যাপারে চিন্তা করছি না। আমি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের চিন্তা করছি। আমি চিন্তা করছি আবারও দেশে যদি একটি হানাহানি মারামারির দিকে দেশটি এগিয়ে যায়, কত মায়ের বুক খালি হবে, কত বোন স্বামীহারা হবে। আমি সেই দিকে চিন্তা করছি। আমি চিন্তা করছি এরকম কিশোরগঞ্জ দেশে ৬৪টি আছে। আমি সেই বাংলাদেশের কথা চিন্তা করছি, নতুন বাংলাদেশে যেখানে ঢেউ আসলে সমগ্র ৬৪টি জেলায় আসবে। জি ধন্যবাদ। ধন্যবাদ মবিন ভাই, সত্যি আমরা মন্ত্রমুগ্ধের মতনই আপনার কথাগুলো শুনছিলাম। সুপ্রিয় দর্শক এবং বিশেষভাবে তরুণ প্রজন্ম যারা আমাদের সঙ্গে আছেন, সম্ভব হলে এই লাইভটি আপনাদের যার যার ওয়াল থেকে শেয়ার করে দেবেন যেন মবিন ভাইয়ের বার্তাটি আসলে ৬৪ জেলায় পৌঁছে যায়। সেই জন্য সুস্থ থাকবেন। মবিন ভাইয়ের কথাগুলো নিশ্চয়ই শুনেছেন যে উনি একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে পুরো বাংলাদেশে যদি আবার একটি মারামারি হানাহানি এই পরিস্থিতি হয়, আমরাও আছি। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের সংবিধানের একদম শুরুতে এই কথাটি বলা আছে, আসলে এই দেশের মালিক কিন্তু আমরা জনগণ। তা আমাদেরই আসলে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতিটাকে আসলে রুখে দিতে হবে। সেখানে অনেক অনুপ্রেরণার একটি উদাহরণ হয়ে আসলে আমাদের সামনে এসে দাঁড়ালেন অ্যাডভোকেট মবিন। উনি দেশের জন্য আসলে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালেন, আওয়ামী লীগের তৃণমূলের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বললেন। কারণ দেশটাকে রক্ষার জন্য আসলে যার ছায়াতলে আমাকে যেতে হবে, দেশ আমার ফার্স্ট প্রায়োরিটি, সেটাই আসলে আমরা করব। সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।